প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বায়োলজির ক্লাসে। আমি তোমাদের রুহুল কায়ুম স্যার। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের নতুন একটি অধ্যায় শুরু করব। তোমরা জানো যে তোমাদের কলেজ থেকে যে রুটিন দেওয়া হয়েছে সেখানে 29 তারিখ পর্যন্ত ক্লাস রাখা হয়েছে এবং এরপরই তোমাদের পুরো সিলেবাসের উপরে একটি পরীক্ষা নেওয়া হবে। আশা করি সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ। আমরা উদ্ভিদ বিজ্ঞানের ম্যাক্সিমাম অধ্যায় শেষ করেছি, সুতরাং যে অধ্যায়গুলো শেষ করা হয়েছে, একটা অধ্যায় আছে যেটা মূলত প্র্যাকটিক্যালের সাথে সম্পর্কিত, একটু হাতে কলমে বোর্ডে তোমাকে দেখাতে হবে। সেই অধ্যায়টা বাদ দিয়ে বাকি সকল অধ্যায়ের উপরে আশা করছি প্রস্তুতি নিবে এবং যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে সকল অধ্যায়ের উপরেই এমসিকিউ, জ্ঞান অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই ধরনের প্রশ্নগুলো তোমাকে পরীক্ষায় দেওয়া হবে, যাতে তুমি খুব সুন্দরভাবে উত্তর করতে পারো। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা আজকে এবং নেক্সট ক্লাসে আশা করছি শেষ হয়ে যাবে। এরপরে দরকার মনে করলে আমরা কিছু এক্সট্রা ক্লাস নিব। আমি অথবা অন্য কোনো স্যারকে তোমাদের সাথে ট্যাগ করে দিব, যাতে তোমরা একটা এক্সট্রা ক্লাস করতে পারো, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, অথবা আমিই নিব। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায়ের শিরোনামটা, এখানে জীব প্রযুক্তি নিয়ে পড়ানো হবে। জীব এবং প্রযুক্তি দুইটা ওয়ার্ড আছে, বায়ো মানে লাইফ আর টেকনোলজি। তাহলে জীবকে আমরা ব্যবহার করব, জীবের একটা দেহের অংশ হতে পারে, জীব থেকে উৎপাদিত কোনো পণ্য হতে পারে, বা জীবের সমগ্র দেহটা হতে পারে। এগুলো দিয়ে যদি মানুষের কোনো কল্যাণ সাধন হয় তবে সেটাকে আমরা বায়োটেকনোলজি বলবো। হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি এই বায়োলজি প্লাস টেকনোলজি, এই দুইটা শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি নামক একটি বিশেষ অর্থবোধক শব্দের উৎপত্তি ঘটান। তো বায়োটেকনোলজি খুব পুরনো একটি সাবজেক্ট। এই সেন্সে বলছি যে অনেক আগে থেকে, এই যে দেখো দই থেকে, দুধ থেকে যে দই তৈরি করি, সেটাও কিন্তু একটা প্রাচীনতম জীব প্রযুক্তির একটা আলোচ্য বিষয়। সুতরাং অনেক পুরনো একটি প্রযুক্তি এবং এর পরিধি এখন ব্যাপকভাবে বিস্তৃত। আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিতে, আমাদের ইন জেনারেল ডাইং ইন্ডাস্ট্রি, গার্মেন্টস শিল্পের সাথে সম্পর্কিত, সমুদ্র, পানি, বা তুমি যে সেক্টরের কথাই বলো না কেন সেখানে বায়োটেকনোলজির একটা প্রভাব আছে। কৃষির হতে পারে, চিকিৎসা হতে পারে, সব জায়গায় আছে। এখানে 3 ধরনের বায়োটেকনোলজির বর্ণনা দিয়েছে, জ্ঞানের জন্য পড়ে ফেলবা। ব্লু, গ্রিন, রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি। সো ব্লু দিয়ে বোঝাচ্ছে যে জলীয় এবং সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করা হয়, গ্রিন হচ্ছে কৃষিক্ষেত্রে, রেড হোয়াইট চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য বায়োটেকনোলজিকে বোঝানো হচ্ছে। তো বায়োটেকনোলজির তো এত জায়গায় এর বিস্তৃতি, তাহলে বায়োটেকনোলজির যে সুবিধা বা বায়োটেকনোলজির যে অবদান, এর দুইটা জিনিস নিয়ে আমরা ডিটেইল এখানে আলোচনা করব। প্রথমটি হচ্ছে বলা হয় টিস্যু কালচার, আর পরেরটি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যার মাধ্যমে আমরা ইনসুলিন উৎপাদন বর্ণনা করব। এই দুইটা প্রযুক্তি তোমাকে মূলত বর্ণনা করে বুঝিয়ে দেওয়া হবে, যেটা সিলেবাসের আলোচ্য বিষয়। সুতরাং আশা করছি খুব সুন্দর মতো বুঝতে পারবা, না বোঝার কিছু নেই। এখানে কোলম্যানের যে সংজ্ঞাটা দেওয়া আছে জীব প্রযুক্তির, এই যে 2 লাইনের সংজ্ঞাটা, এটাই তোমরা পরীক্ষায় চেষ্টা করবা মেনশন করার জন্য, উল্লেখ করার জন্য। এই কোলম্যানের সংজ্ঞাটাই খুব অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, সর্বজন স্বীকৃত সংজ্ঞা। সুতরাং যদি এই সংজ্ঞাটাই তোমরা ব্যবহার করো তাহলে পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার, জ্ঞানের ক্ষেত্রে 1-এ 1 পাবা, না হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং বিজ্ঞানীর নামটাও তোমরা এখানে মেনশন করে দিতে পারো। জীব প্রযুক্তির প্রয়োগগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে ফেলবা, এগুলো বোঝানোর কিছু নেই। বিশেষ করে 4 নম্বর পয়েন্ট, এই যে চিকিৎসা শাস্ত্রে, এইখান থেকে প্রচুর এমসিকিউ আসে। জীব প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ইন্টারফেরন, বিভিন্ন ভিটামিন, হরমোন, এগুলো তৈরি করা হয়। সো সেই জিনিসগুলো এখানে সংক্ষেপে বর্ণনা দেওয়া আছে। এই জায়গাটা একটু ভালো করে পড়বা, কারণ বিগত বোর্ড এক্সামের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা এই চিকিৎসা শাস্ত্রের অবদান এটাই পরীক্ষায় খুব বেশি আসছে। ঘুরে ফিরে এই জায়গা থেকে স্টুডেন্টদের বেশি প্রশ্ন করা হয়েছে। আমরা চলে যাচ্ছি প্রয়োগের জন্য আমাদের যে টপিক সেই অংশে, সেটা হচ্ছে টিস্যু কালচার কি জিনিস। 9-10ও তোমরা পড়ে আসছো, এই জন্য আমি আশা করি যে খুব সহজেই এটা তোমরা পড়ে ফেলতে পারবা। আমি একটু জাস্ট
তোমাদেরকে যদি বলে দিই ব্যাপারগুলো, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। তোমরা জানো যে উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম অঙ্গ মানে যেখানে ভাজক টিস্যু আছে, তো এরকম বিভাজনক্ষম অঙ্গ থেকে, যেমন তার উদাহরণও দেওয়া আছে, দেখো শীর্ষমুকুল, কক্ষমুকুল, বা যেগুলো ইয়াং লিফ বা পাপড়ি, যেগুলোতে কোষ বিভাজন হওয়ার সম্ভাবনা আছে, কারণ ইয়াং, সেগুলো ম্যাচিউর হতে হলে কোষ বিভাজন করতে হবে। এইরকম কোনো জায়গা থেকে আমরা একগুচ্ছ কোষ নিয়ে যদি সেটাকে একটা জীবাণু মুক্ত মাধ্যমে, পুষ্টি মাধ্যমে যদি আমরা সেটাকে রেখে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ চারা তৈরি করতে পারি, এবং এই কাজটা করা হয় ল্যাবরেটরিতে, গবেষণাগারে, তো এই প্রসেসটাকে আমরা বলবো টিস্যু কালচার। এই কালচারটা ল্যাবরেটরির মধ্যে করা হয় বলে এই টিস্যু কালচারের আরেকটা নাম হচ্ছে ইনভিট্রো কালচার বলা হয়। দেখো একগুচ্ছ টিস্যু থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হচ্ছে। প্রাণীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার হাইডার ক্ষেত্রে সম্ভব, আমরা পড়বো এটা, কিন্তু ধরো মানুষের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। আমাদের কতগুলো কোষ নিয়ে এই কোষের যে খাদ্য সেই পুষ্টি মাধ্যমে রেখে সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ মানুষ কিন্তু তৈরি করতে পারবো না। একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে হ্যাবাল ল্যান্ডট। এই হ্যাবাল ল্যান্ডট নামক সায়েন্টিস্টটা, উনি লক্ষ্য করলেন যে উদ্ভিদ কোষের এমন একটা কোয়ালিটি আছে, এমন একটা গুণ আছে, যেটা পূর্ণাঙ্গ উদ্ভিদের মতো সে আচরণ করে। একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ যে সকল বৈশিষ্ট্য ধারণ করে, যে সকল ফিজিওলজি অনুসরণ করে, একগুচ্ছ উদ্ভিদ কোষও ওই একই ধরনের বৈশিষ্ট্য অনুসরণ করতে পারে। সে সালোক সংশ্লেষণ করতে পারে, সে শ্বসন করতে পারে, সে পানি এবং খনিজ লবণ শোষণ করতে পারে। এই ধরনের ক্ষমতাকে, এই ধরনের গুণকে, এই যে দেখো ওয়ার্ডটা টটিপটেন্সি বললেন উনি, যে এই কোয়ালিটিটাকে তিনি টটিপটেন্সি বললেন। এই টটিপটেন্সি ক্যাপাবিলিটি জারি থাকবে, সেই পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হতে পারবে। আর এই টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত চারাগুলো হুবহু মাতৃ উদ্ভিদের মতো হয়, এবং এই চারাগুলোকে বলা হয় অনুচারা। ইংলিশে বলা হয় প্লান্টলেটস, বাংলায় বলা হয় অনুচারা। এবং এখানে উৎপাদিত চারাগুলো মাতৃ উদ্ভিদের সেম টু সেম কোয়ালিটির হয়, একই গুণাবলী সম্পন্ন হয়, কোনো বৈচিত্র্যতা সৃষ্টি হয় না। অল্প সময়ে তুমি অধিক চারা পেয়ে যাচ্ছ। ঋতুর কোনো ব্যাপার নেই, এটা বর্ষাকাল, গ্রীষ্মকাল না শরৎকাল, কোনো ঝামেলা নেই। যে জীবের বীজ হয় না, যৌন প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে না যে উদ্ভিদ, এইরকম উদ্ভিদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে এইরকম উদ্ভিদ যাতে বিলুপ্ত না হয়, তাদেরকে সংরক্ষণের জন্য এই টিস্যু কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হতে পারে। টিস্যু কালচারকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ পেতে পারি, হ্যাপ্লয়েড উদ্ভিদ পেতে পারি, পরাগধানী কালচার করে হ্যাপ্লয়েড উদ্ভিদ পেতে পারি। তাহলে টিস্যু কালচারের অবদান আছে, কিন্তু অনেক বেশি অবদান আছে। এর যে সব ভালো গুণ আছে এরকমই না। টিস্যু কালচারের ফলে উৎপাদিত চারাগুলো কিন্তু অভিযোজন ক্ষমতা কম থাকে, এদের জীবনী শক্তি কম থাকে। কারণ কি? কারণ এদের মাঝে যেহেতু বৈচিত্র্যতা থাকে না, এদের মাঝে ভেরিয়েশন থাকে না, এই জন্য এরা সাধারণত ধীরে ধীরে তাদের উৎপাদন ক্ষমতাকে কমিয়ে দেয়, তাদের জীবনী শক্তিকে কমে যায়, এবং খুব দুর্বল প্রকৃতির হয়। অনুচারাগুলো এত ছোট প্রকৃতির হয় যে টিস্যু কালচারের মধ্যে তুমি যতগুলো চারা তৈরি করো তার ম্যাক্সিমাম চারাই এতই ছোট হয় যে এরা পরিবেশে টিকে থাকতে পারে না, নষ্ট হয়ে যায়, মারা যায়। তাহলে এই জাতীয় সুবিধা অসুবিধাগুলো কিন্তু টিস্যু কালচারের আছে, যেগুলো থেকে তোমার এমসিকিউ আসতে পারে, জ্ঞান বা অনুধাবনও আসতে পারে। এখানে দেখো এই যে ইনভিট্রো কালচারের কথা বলে দেওয়া আছে। টিস্যু কালচারে কোন টিস্যু নিয়ে তুমি কালচার করছো তার উপর ভিত্তি করে টিস্যু কালচারে অনেকগুলো প্রকারভেদ আছে। তুমি দেখো এখানে কক্ষমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচার, এই উদাহরণগুলো একটু তোমাকে পড়ে ফেলতে হবে। এই প্যারাটা, টিস্যু কালচারের প্রকারভেদের প্যারাটা এমসিকিউর জন্য এখানে আসে। সো এই জায়গাটা তোমাকে একটু মার্ক করে করে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এবং টিস্যু কালচার পদ্ধতির যে ধাপগুলো এখানে বর্ণনা করা আছে, প্রতিটা ধাপে যে বর্ণনা আছে সেটা একবার রিডিং করলে তুমি তখন নিজের ভাষাতেই লিখতে পারবা। 9-10 এর সাথে এখানে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই, মোটামুটি একই রকম বর্ণনা দেওয়া আছে। আশা করছি চিত্রটা সহকারে একটু অনুশীলন করলেই তুমি বড় পরীক্ষাতে অবশ্যই একটা প্রশ্ন কমন পাবা এই অধ্যায় থেকে।
এখানে যে দুইটা টপিকস আছে আলোচ্য বিষয়, দুইটা টপিকসই কিন্তু 9-10 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং এখান থেকে 10 মার্কস বা তার বেশি মার্কস পরীক্ষায় কমন পাওয়াটা এটা খুবই সহজ। এজন্য আমি আশা করি তোমরা পড়ে ফেলবা। তাহলে এগুলোতে যে বিজ্ঞানীদের নাম আছে, আমি যদি উপরের দিকে আরেকটু যাই, আরেকটু ক্লিয়ার করে দিই। টিস্যু কালচার কি জিনিস, কোন বিজ্ঞানী টিস্যু কালচার সম্পর্কে প্রথম ধারণা দেন, এই যে লাস্টের এই প্যারাগুলোই, এই বিজ্ঞানীদের নামগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে একটু তোমাদের বলেছি, এগুলো পড়তে হবে এমসিকিউ এর জন্য। এবং এখানে জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব, 4 নম্বর চিকিৎসা শাস্ত্রের অবদান, এটা একটু ভালো করে পড়তে হবে, আর বাকিগুলো একটু রিডিং পড়ে রাখলা। উপরের দিকে গ্রিন, রেড, হোয়াইট, ব্লু বায়োটেকনোলজি কি জিনিস বা এই সম্পর্কিত আরো যে হিস্ট্রি গুলো দেওয়া আছে, শুরুর দিকে কিছু বিজ্ঞানীর অবদান এখানে স্বীকার করা হয়েছে, এই জাতীয় তথ্যগুলো তোমাকে একটু পড়ে ফেলতে হবে। এগুলো পড়ে ফেললে তাহলে এমসিকিউ এর জায়গাগুলো, জ্ঞানের জায়গাগুলো তোমার কাজ হয়ে যাবে, এবং আশা করি খুব সুন্দরভাবে তুমি এটার সাথে কোপ আপ করতে পারবে। আসো আমরা টিস্যু কালচার প্রযুক্তির বর্ণনাতে চলে যাই। আমরা টিস্যু কালচার প্রযুক্তির ছবিটা বের করছি, তারপরে টিস্যু কালচার প্রযুক্তি কিভাবে করা হয়, এই টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলোর বর্ণনা আমরা এখানে দেখব। তোমরা টিস্যু কালচার প্রক্রিয়ার ক্রমিক পর্যায় বা ধাপ সমূহ দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু। যদিও এটা একটা টবে লাগানো গাছ দেখানো হয়েছে, এটা একটা মাতৃ উদ্ভিদ, যেটা একটা বড় উদ্ভিদও হতে পারে, প্রকৃতিতে থাকা একটা উদ্ভিদ, বাট এখানে চিত্রে এইভাবে দেখানো হয়েছে। তো একটা ধারালো অস্ত্র দিয়ে এর এক্সপ্লান্ট সংগ্রহ করা হচ্ছে, একগুচ্ছ টিস্যু সংগ্রহ করা হচ্ছে। এখন সাধারণত উদ্ভিদের শীর্ষ অঞ্চলে যে ভাজক টিস্যু থাকে সেটাকে বলা হয় মেরিস্টেম টিস্যু। এই মেরিস্টেম টিস্যুতে কোনো জীবাণু থাকে না, এই জন্য টিস্যু কালচার করার জন্য এই মেরিস্টেম কলা বা মেরিস্টেম টিস্যুকে বেশি বেশি নির্বাচন করা হয়, যাতে জীবাণুমুক্ত চারা উৎপাদন করা সম্ভব হয় বা রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব হয়। এক্সপ্লান্টগুলোকে নিয়ে নেওয়া হলো, এরপরেই এই কালচার মিডিয়ামটা তৈরি করা হয়। টিস্যু স্থাপন কিন্তু পরে করা হয়েছে। তাহলে কালচার মিডিয়াম বলতে এখানে এই টিস্যুটার জন্য দরকারি খাদ্য বস্তু থাকে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, বিভিন্ন ফাইটো হরমোন, পানি, অ্যাগার, মিনারেল, এইগুলো দিয়ে একটা পুষ্টি মাধ্যম তৈরি করা হয়, এবং এই পুষ্টি মাধ্যমটাকে অটোক্লেভ করা হয় জীবাণু মুক্ত করানোর জন্য, কারণ এর মধ্যে যে বাতাস বা এই তরলটার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য। অটোক্লেভ 20 মিনিট মতো অটোক্লেভ করা হয় একটা নির্দিষ্ট চাপে, বলা হয় 10 থেকে 15 পাউন্ড চাপ আর 120 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেখে এটাকে 20 থেকে 25 মিনিট অটোক্লেভ করলে এই ফ্লুইডটা ফুটে যায়, ফুটে গেলে জেলির মতো হয়ে যায়, কিছুটা শক্ত আঠালো হয়ে যায়, এবং ভিতরে সব ব্যাকটেরিয়াগুলো মরে যায়। মরে গেলে এটাকে ঠান্ডা করতে হবে, এই জেলিটাকে, এই কালচার মিডিয়ামকে ঠান্ডা হলে, নরমাল হলে তখন এই মুখটা খুলে ল্যামিনার ফ্লো বলে একটা গরম বাতাস হিটারের মতো একটা মেশিন আছে, তার সামনে নিয়ে গিয়ে মুখটা খোলা হয় যাতে বাতাসেও কোনো ব্যাকটেরিয়া না থাকে, মুখটা খুললে যাতে বাতাস থেকে ব্যাকটেরিয়া এর মধ্যে ঢুকে না পড়তে পারে। দেন একটা ফরসেপ দিয়ে এই এক্সপ্ল্যান্টটাকে ধরে এই এর মধ্যে স্থাপন করা হয়। এটাই হচ্ছে মিডিয়ামে টিস্যু স্থাপন। দেখো সবই কিন্তু ল্যাবরেটরিতে করা হচ্ছে এবং কাঁচ পাত্রের মধ্যে করা হচ্ছে, এবং এই কনিক্যাল ফ্লাক্সটাকে এখন খুব সুন্দর করে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে একটা টেবিলের উপরে রাখা হয় নির্দিষ্ট আলো এবং নির্দিষ্ট তাপমাত্রা। 3 থেকে 5,000 লাক্স আলো তীব্রতা থাকবে। রুমে টেম্পারেচার এসি দ্বারা কন্ট্রোল করা হয়, এবং রুমটা নেট অ্যান্ড ক্লিন হতে হবে, কোনোভাবেই যাতে ব্যাকটেরিয়া না থাকে। এরকম একটা এয়ারটাইট সুন্দর রুম হবে, যেখানে রেখে দিলে কিছু দিন পর দেখা যাবে যে টিস্যুগুলো কোষ বিভাজন করে অনেকগুলো টিস্যুর গুচ্ছ তৈরি করেছে, যেটাকে বলা হয় ক্যালাস। অনিয়ন্ত্রিত এই টিস্যু গুচ্ছকে বলা হচ্ছে ক্যালাস। ক্যালাস তৈরি হলে তোমাকে বুঝতে হবে যে তোমার টিস্যু কালচার প্রযুক্তি সাকসেসফুল হতে যাচ্ছে, তোমার টিস্যু কালচার প্রযুক্তি নষ্ট হয়নি, কারণ ক্যালাস সৃষ্টি হচ্ছে। ক্যালাসের পরিবর্তে যদি দেখা যায় যে যে টিস্যু দিয়েছো সেটাকে ব্যাকটেরিয়া খেয়ে ফেলেছে এবং ব্যাকটেরিয়ার আধিক্য বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমার টিস্যু কালচার প্রযুক্তি ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আরো কিছুদিন ওয়েট করো, দেখবা যে এখান থেকে ছোট ছোট প্লান্টলেটস তৈরি হয়েছে, হুনু চারা তৈরি হয়েছে। তখন তুমি চারাগুলোকে অবজারভেশন করবা আর একটু বড় হলে। এই এই ছবিতে চলে আসলা।
তুমি যদি দেখো যে তোমার চারার কোনো একটি পার্টিকুলার অঙ্গ তৈরি হয়নি, যেমন এখানে দেখানো হয়েছে মূল সৃষ্টি তৈরি হয়, মূল তৈরি হয়নি, এই জন্য এই যে এই ধাপ থেকে চারাগুলোকে আবার নতুন একটা কালচার মিডিয়ামে স্থাপন করা হয়েছে, যে কালচার মিডিয়ামের প্রধান উপাদান হচ্ছে মূল সৃষ্টির জন্য দায়ী হরমোন। সাপোজ আমরা ধরে নিলাম অক্সিন হরমোন দিয়ে এই কালচার মিডিয়ামটা তৈরি করা হয়েছে, এবং এই চারাগুলোকে এই কালচার মিডিয়ামে স্থাপন করা হয়েছে কেন? কারণ এই যে টিস্যু কালচারের প্রযুক্তির ফলে যে অনুচারা তৈরি হয়েছিল তাদের মূলটা ঠিক মতো তৈরি হয়নি, এই জন্য মূল সৃষ্টির জন্য আমরা এখানে তাদেরকে আবার স্থাপন করলাম। এখন মূল তৈরি হয়ে গেছে, তার মানে তুমি সাকসেস, অনুচারা তৈরি করতে সক্ষম হয়েছ। এখন এই অনুচারাগুলোকে কিন্তু মাঠে সরাসরি স্থাপন করলে তারা এই রোদ বা প্রাকৃতিক যে প্রভাবকগুলো আছে সেগুলোকে ফাইট করে টিকে থাকতে পারবে না, এই জন্য সরাসরি এগুলোকে মাঠে স্থাপন করা যাবে না। কি করতে হবে? এগুলোকে উঠাই নিয়ে টবে লাগাতে হবে এবং নার্সিং করতে হবে। দেখো এগুলো একটু বড় হয়েছে, আরো শক্তিশালী হয়েছে, নেচারে টিকে থাকার জন্য অভিযোজিত হয়েছে, তারপরে এদেরকে বিক্রি করা যাবে বা অথবা মাঠে স্থানান্তর করা যাবে। তাহলে আমরা এরকম একটা মাতৃ উদ্ভিদের হুবহু চারা তৈরি করতে চাইলে বা তার প্রজাতির সংখ্যা আমরা বৃদ্ধি করতে চাইলে ল্যাবরেটরিতে খুব সহজেই, খুব দক্ষতা লাগে না, কিছু বেসিক নলেজের মাধ্যমে, একটি সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে আমরা প্রচুর পরিমাণ অনুচারা তৈরি করতে পারবো। এই প্রযুক্তিটার নামই হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি। বর্তমান সময়ে এই টিস্যু কালচার প্রযুক্তি বহুল ব্যবহৃত একটি প্রযুক্তির নাম, এবং এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে অনুচারা যেগুলো তৈরি করা হয় সেগুলোর মাধ্যমে অনেক ধরনের বিলুপ্তপ্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা হচ্ছে, এবং এই বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম হাতিয়ার বা অন্যতম সম্ভাবনাময় প্রযুক্তি হচ্ছে এই টিস্যু কালচার প্রযুক্তি। তাহলে আমরা টিস্যু কালচার প্রযুক্তির বা প্রক্রিয়ার ক্রমিক পর্যায় বা ধাপসমূহ আলোচনা করে ফেলেছি। আশা করছি 9-10 যেহেতু পড়েছো সেহেতু আমি যে ডেটাগুলো দিয়েছি এখানে দেখো, এই যে অটোক্লেভে তাপমাত্রা, চাপ, ইনভিট্রো কালচার বলা হয়, মিডিয়ামের পিএইচ কতটুকু থাকবে, বিশেষ করে এই যে কালচার মিডিয়ামের উপাদানগুলোর নাম, কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যমে কি কি উপাদান থাকে, এই যে দেখো নিচের এই প্যারাটায় তুমি ডিটেল পাবা, এই যে কটায় মুখ্য এবং গৌণ উপাদানগুলো, এই জাতীয় জিনিসগুলো একটু ছোট প্রশ্নের জন্য পড়তে হবে। মূলত এই উত্তরটা, এই প্রশ্ন উত্তরটা আসে প্রয়োগের জন্য, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব যে ছোট প্রশ্নের জন্য একটু পড়ে ফেলার জন্য। এখানে টিস্যু কালচার প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ দেখানো হয়েছে, এটা জাস্ট জানার জন্য। এটা ফ্লো ডায়াগ্রাম আঁকিয়ে এই বিভিন্ন ধরনের টিস্যু কালচার পদ্ধতির যে বর্ণনা বা এখানে যে ফ্লো ডায়াগ্রামটা দেখানো হয়েছে এটা আঁকানোর বা এটা প্র্যাকটিসের কোনো দরকার নেই। এটা ওই যে টিস্যু কালচারের প্রকারভেদের মধ্যে কিছুটা তুমি পেয়ে যাবা। টিস্যু কালচার প্রযুক্তির অবদানগুলো আমরা বলেছি, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন করা যায়, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করা যায়, আমরা এগুলো বলেছি। যে সকল উদ্ভিদের ভ্রূণ কালচার জনিত সমস্যায় পড়ে, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংকরণের ক্ষেত্রে পূর্ণতা লাভ পায় না, সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ কালচারের মাধ্যমে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা যেতে পারে। যেমন আম আর কাঁঠাল, একটা স্পার্ম একটা ওভামের মিলনের ফলে ভ্রূণ তৈরি হলো, কিন্তু পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া যাচ্ছিল না, সেক্ষেত্রে তুমি এইভাবে সংকর তৈরি করতে পারো। তারপরে সংকর উদ্ভিদ উৎপাদনে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন ঘটানো যেতে পারে। প্রোটোপ্লাস্ট বা সাইটোপ্লাজমের মিলনের এই পদ্ধতিটাকে বলা হয় সাইব্রিড। এই যে এখানে দেখো লেখা আছে সাইব্রিড বা সোমাটিক হাইব্রিড। এর মাধ্যমে আমরা নতুন প্রজাতি তৈরি করতে পারি। পমাটোর উদাহরণ দেওয়া আছে, আলু আর টমেটো মিলে পমাটো তৈরি হয়েছে। জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারি, অল্প সময়ে অধিক চারা তৈরি করতে পারি। পরাগ রেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি। তাহলে এখানে যে টিস্যু কালচারের অবদানগুলো দেওয়া আছে 4 মার্চের জন্য বিশ্লেষণ করতে বললে হিউজ এখানে লেখা আছে আবুল হাসান স্যারের বইতে, প্রায় 10 মার্চের জন্য হয়তোবা তুমি এখানে লিখতে পারবা। সো তোমার জন্য যে তথ্যগুলো সুবিধার সেই তথ্যগুলো নিয়ে, ভালো ভালো ইনফরমেশন গুলো নিয়ে তুমি এটা নোট করে ফেলতে পারো, বা এটাকে তুমি তোমার মতো মার্ক করে করে যে এই লাইনগুলো বা এই ইনফরমেশন গুলো আমি পরীক্ষায় দিব যদি উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচারের প্রযুক্তির ব্যবহার আসে।
আর নিচের দিকে আমাদের বাংলাদেশে টিস্যু কালচার নিয়ে কি কি গবেষণা হয়েছে এটা এমসিকিউর জন্য পড়ে রাখতে পারো, অ্যাডমিশন টেস্টে খুব গুরুত্বপূর্ণ। রাজশাহী ইউনিভার্সিটি যেমন স্ট্রবেরির ক্ষেত্রে টিস্যু কালচার প্রয়োগ করেছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাইক্রো টিউবার বা আলুর বীজ উৎপাদনের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তি প্রয়োগ করেছে। এই জাতীয় তথ্য কিছু দেওয়া আছে, এগুলো জানার জন্য অ্যাডমিশনের জন্য পড়ে রাখতে পারো। আমি ক্লাসের শুরুতেই এই টিস্যু কালচার প্রযুক্তির কিছু সুবিধা এবং অসুবিধা বর্ণনা করেছিলাম। এখানে আমরা বলেছি যে টিস্যু কালচার প্রযুক্তির কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে, সেইগুলো এখানে বলে দেওয়া আছে। টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা অসুবিধা দুইটার মধ্যে কম্পারেটিভ স্টাডি করে কোনো সময় কারো পক্ষ নেওয়ার দরকার নেই যে এর সুবিধা সমূহই বেশি অসুবিধা সমূহ কম, অসুবিধা সমূহই বেশি সুবিধা সমূহ কম, দরকার নেই। তুমি এমনি ইন জেনারেল আলোচনা করবা। টিস্যু কালচার প্রযুক্তি কিন্তু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ তোমাকে অলরেডি উপরে এর প্রয়োগগুলো আমরা বলে দিয়েছি। তো সেখানে দেখেছো যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ করতে পারছি, তারপরে আন্তঃপ্রজাতি সংরক্ষণের ক্ষেত্রে আমরা নতুন উদ্ভিদ পাচ্ছি, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করতে পারছি, সিজনাল ভ্যারিয়েশন নেই, কম খরচ, টাইম কনজিউমিং, অনেক কিছু এর উপকারী দিক আছে। সুতরাং আশা করছি তুমি কোনো পক্ষ না নিয়ে যদি এরকম বিশ্লেষণধর্মী প্রশ্ন আসে যে এটা সুবিধা বা অসুবিধা সম মূল্যায়ন করো, তাহলে তুমি জাস্ট মূল্যায়ন করে দিবা, বর্ণনা করে দিবা, তাহলেই হবে, কিন্তু কোনো পক্ষ নেওয়ার দরকার নাই। তাহলে আশা করছি আমরা টিস্যু কালচার প্রযুক্তি, যেটা তোমার ক্লাস 9-10-এও আলোচনা ছিল, সেই প্রযুক্তির বর্ণনা দিতে পেরেছি এবং সেটাকে আমরা সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে পেরেছি। আশা করি তোমরা এটা বাসায় একটু দেখে ফেলবে, পড়ে ফেলবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিবে। আমরা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা একটু শুরু করতে যাচ্ছি, যাতে নেক্সট ক্লাসে আমরা এই টপিকটা পড়ে ফেলতে পারি এবং আমাদের অধ্যায়টা শেষ হয়ে যায়। এটাও তোমার 9-10-এ একটা পড়ার বিষয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং তুমি জানো যে এখানে দেখো এই 3টা লাইন খেয়াল করো, বোল্ড করে আছে। কোনো জীব কোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন বা কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য জীবের ডিএনএতে যে পরিবর্তন ঘটানো হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। সোজা কথা জিনগত ইঞ্জিনিয়ারিং, জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়েছো এগুলো। সো জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং যে জীবগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ট্রান্সজেনিক জীব। এই ট্রান্সজেনিক জীবকে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমও বলা হয়ে থাকে। বর্তমান দুনিয়াতে আমাদের মতো দেশে যেখানে প্রচুর লোক কিন্তু আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, সেখানে অল্প জায়গায় বেশি খাদ্য উৎপাদন করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপাদিত বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর ব্যবহার বাড়তেছে। আমি এই ডিবেটে যাব না যে এই জিএমও বা জিইও এই সকল জীব বা এই সকল প্রাণী উদ্ভিদ আমরা যে ভক্ষণ করছি এগুলো আমাদের শরীরের জন্য ভালো কিনা। আলটিমেটলি যদি সত্যি কথা বলতে হয় তাহলে ভালো না, এগুলো আমাদের জন্য খারাপ। এগুলো আমাদের বিভিন্ন রোগ তৈরি করছে, মিউটেশন ঘটাচ্ছে, ক্যান্সার তৈরি করছে, আমাদের শরীর এগুলোর সাথে অ্যাডাপ্ট হতে পারছে না, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে। না খেয়ে মরার থেকে কিছু খেয়ে মরা ভালো, এখন ব্যাপারটা হয়ে গেছে ওইরকম। তো দেখো, জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ডে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা সায়েন্স ফিকশন বইতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেন। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তুমি জানো যে দুইটা ডিএনএ এর খণ্ডের মধ্যে সংযোগ ঘটিয়ে একটি নতুন ডিএনএ তৈরি করার প্রক্রিয়া। আমাদের সিলেবাসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ এবং এর মাধ্যমে কিভাবে আমরা ইনসুলিন এবং ইন্টারফেরন তৈরি করতে পারি তার বর্ণনা দেওয়া আছে। তো আমরা সেটা নিয়ে নেক্সট ক্লাসে পড়বো। শুধু আজকে বলে রাখতে চাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি। তুমি এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে একটি জীবের কোষ থেকে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ কে একটা এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য কোষের ডিএনএ এর সাথে যুক্ত করার ফলে যে নতুন মিশ্রিত ডিএনএ উৎপন্ন হয় তাকে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। আর ইনসুলিন হচ্ছে আমরা একটি হরমোন যেটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, আমরা জানি যারা ডায়াবেটিস রোগী তারা ব্যবহার করে। আর আর ইন্টারফেরন হচ্ছে এমন এক ধরনের প্রোটিন যেটা অ্যান্টিবডি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এই দুইটা প্রোডাক্ট কিভাবে তৈরি করা যেতে পারে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, সেটার বর্ণনা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখব এবং সেটা সম্পর্কে তোমাকে বলা হবে।
তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে রিকম্বিনেন্ট প্রযুক্তির সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আমরা কথা বলবো। এটা শেষ করার পরে আমরা হয়তো আর একটা এক্সট্রা ক্লাস করব অধ্যায় 12-র জন্য, সেখানে একটা তোমাকে সামারি দিয়ে দেব যাতে তুমি পড়তে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা টিস্যু কালচার কি, টিস্যু কালচার সুবিধা অসুবিধা, টিস্যু কালচারের অবদান, বায়োটেকনোলজি কি, বায়োটেকনোলজির অবদান, টিস্যু কালচার প্রযুক্তির ধাপ, এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জিনিস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সংক্ষিপ্ত বর্ণনা শিখলাম। আমরা নেক্সট ক্লাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিভাবে করা হয় বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির অ্যাপ্লিকেশনের দিকগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তাহলে এই ক্লাসগুলো, যে ক্লাসটা আমি নিলাম, তুমি ধীরে ধীরে দেখো, পজ করে করে দেখবা, একবার দুইবার দেখো, ডাউনলোড করে রাখো, এবং দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো, মেসেঞ্জারে পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও, মোবাইল করো। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের সঠিক উত্তর এবং সুন্দর উত্তর দেওয়ার জন্য। আশা করি 9-10-এর এই টপিকসগুলো তোমার মনে আছে। এই ইন্টারমিডিয়েট বইয়ের পাশাপাশি 9-10-এর বইটাও তুমি সঙ্গে রেখে এই টপিকসগুলো পড়ে ফেলতে পারো, তাতে তোমার আরও পড়াটা দ্রুত আয়ত্ত করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, যাতে আমিও একটু জানো শারীরিকভাবে অসুস্থ, এক এক দিন এক এক রকম অবস্থা যাচ্ছে, এখনো পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারিনি। আমার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করো, আশীর্বাদ করো। আর আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবারবর্গ নিয়ে সুস্থ থাকো, এবং সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো। যে কোনো ধরনের সহায়তা লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমাকে জানাবে। আমি চেষ্টা করব যে তোমার জন্য যতটুকু করা সম্ভব হয় ভার্চুয়ালি, বা তোমার সাথে যতটুকু সময় দেওয়া দরকার আমি ততটুকু সময় দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাইকে, শুভ অপরাহ্ন।